ইন্টারন্যাশনাল ট্রাভেলিংয়ে এয়ার ট্রাভেল সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি। আর এই এয়ার ট্রাভেলের ক্ষেত্রে এয়ারপোর্ট সবচাইতে গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট। বর্তমানে সারা বিশ্বে 40,000-এরও বেশি অ্যাক্টিভ এয়ারপোর্ট রয়েছে। প্যান্ডেমিকের আগে 2019 সালে বিশ্বব্যাপী এসব এয়ারপোর্ট ব্যবহার করে 42 মিলিয়নেরও বেশি ফ্লাইটে প্রায় 4.5 বিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করেছে। অর্থাৎ বিশ্বব্যাপী প্রতিদিন গড়ে 1,15,000 ফ্লাইট পরিচালিত হচ্ছিল। এসব ফ্লাইটের মধ্যে 2019 সালে 110.5 মিলিয়নেরও বেশি প্যাসেঞ্জার হ্যান্ডেল করে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট ছিল ইউএসের অ্যাটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই প্যাসেঞ্জারদেরকে সার্ভিস এর মাধ্যমে এয়ারপোর্টটি $568 মিলিয়ন বেশি রেভিনিউ জেনারেট করেছিল। সাধারণত এয়ারপোর্ট ব্যবহারের জন্য যাত্রীদের কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না, কিন্তু এয়ারপোর্টগুলো এই যাত্রীদেরই সেবা দেওয়ার জন্য নানা রকম ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে। কিন্তু যাত্রীদের সরাসরি কোনো প্রকার চার্জ না করেও এয়ারপোর্টগুলো কিভাবে রেভিনিউ জেনারেট করছে? আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। দ্রুততম ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য এয়ার ট্রাভেল সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এছাড়া এয়ারপোর্টগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্যাসেঞ্জার একটি দেশে এন্ট্রি পয়েন্ট হওয়ার কারণে দেশটির সিকিউরিটির জন্য এয়ারপোর্ট একটি গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, যার কারণে বিশ্বের বেশিরভাগ এয়ারপোর্টই সেই দেশের সরকার কর্তৃক পরিচালিত হয়। তবে সরকারি নিয়ন্ত্রণ ছাড়াও প্রাইভেট ফ্লাইটের জন্য বিশ্বের অনেক দেশে এই প্রাইভেট এয়ারপোর্টও পরিচালিত হয়। প্রাইভেট এয়ারপোর্টগুলোর মূল উদ্দেশ্যই থাকে রেভিনিউ জেনারেশনের মাধ্যমে প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রাইভেট এয়ারপোর্টগুলো সাধারণত ছোট প্রাইভেট প্লেনগুলোকেই সার্ভ করে থাকে। তবে একমাত্র ইউনাইটেড কিংডমে পাবলিক এয়ারপোর্টগুলোকে প্রাইভেটাইজেশনের মাধ্যমে প্রফিট জেনারেটিং প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে। যেমন ইউকে এভিয়েশনের হাব হিসেবে জনপ্রিয় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট মূলত হিথ্রো এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড দ্বারা নিয়ন্ত্রিত, যা আদতে এফজিপি টপকো লিমিটেডের একটি সাবসিডিয়ারি। তবে বর্তমানে সরকার কিংবা বেসরকারি মালিকানায় পরিচালিত হলেও যাত্রী সেবা দিতে গিয়ে এয়ারপোর্টগুলোর এক্সপেন্ডিচার সাস্টেইন করতে যে কোনো দেশেরই এয়ারপোর্টকে একটি রেভিনিউ ড্রিভেন বিজনেস বা অর্গানাইজেশন হিসেবে পরিচালনা করা হয়। যেমন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের 2021 সালে এক্সপেন্ডিচারের পরিমাণ ছিল £830 মিলিয়ন। অন্যদিকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 2020 সালে প্রায় 326 কোটি টাকা খরচ করেছে। যদিও সরকার নিয়ন্ত্রিত এয়ারপোর্টগুলোর জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন মূল উদ্দেশ্য নয়। হিথ্রো এয়ারপোর্ট 2022 সালের জুন মাস পর্যন্ত প্রথম 6 মাসে প্রায় £1.3 বিলিয়ন বা প্রায় $1.5 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। অন্যদিকে 2021 সালে আমেরিকার জন এফ কেনেডি এয়ারপোর্ট প্রায় $1.9 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছিল। এদিকে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের তথ্যসূত্রে 2020 সালের জুন মাস শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেভিনিউ পরিমাণ ছিল 1200 কোটি টাকারও বেশি। 2019 সালের মার্চে প্রকাশিত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিভিউর তথ্যসূত্রে সে বছর গ্লোবালি এয়ারপোর্টগুলোর রেভিনিউ পরিমাণ ছিল $172.2 বিলিয়ন। কিন্তু এয়ারপোর্টগুলোতে যাত্রীদের এয়ারপোর্ট ব্যবহারের কোনো চার্জ রাখে না। তাহলে কিভাবে বিশ্বের এয়ারপোর্টগুলো এ পরিমাণ রেভিনিউ জেনারেট করছে? এয়ারপোর্টগুলো সাধারণত কমার্শিয়াল এবং কার্গো এই দুই ধরনের ফ্লাইট সার্ভ করার মাধ্যমে এয়ারলাইন্সগুলো রেভিনিউ জেনারেট করে থাকে। যদিও কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য বেশিরভাগ দেশেই ডেডিকেটেড এয়ারপোর্ট থাকে। যেমন হংকং এয়ারপোর্ট বিশ্বের মেজর কার্গো হাব হিসেবে পরিচিত, সেখানে প্রতি বছর প্রায় 4.6 মিলিয়ন টন কার্গো হ্যান্ডেল করা হয়। তবে বিশ্বের বেশিরভাগ এয়ারপোর্টই কমার্শিয়ালি ফ্লাইটের উপর জোর দেয়, কেননা এই ধরনের এয়ারপোর্টগুলোর জন্যই এয়ারলাইন্স ছাড়াও আরও বেশ কিছু উপায়ে এসব রেভিনিউ জেনারেট করে।
যদিও এই আয়ের সাথে এয়ারপোর্টগুলোর সার্ভ করা প্যাসেঞ্জারদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই, তবে ইউএস গ্লোবাল ইনভেস্টর রিপোর্ট অনুযায়ী এয়ারপোর্টগুলো প্রতি প্যাসেঞ্জার থেকে গড়ে প্রায় $14 আয় করে। একটি এয়ারপোর্ট সাধারণত অ্যারোনটিক্যাল এবং নন অ্যারোনটিক্যাল এই দুটি উৎস থেকে রেভিনিউ জেনারেট করে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিভিউ সূত্রে বিশ্বের এয়ারপোর্টগুলোর মোট আর্নিংসের প্রায় ৫৫.৮% আসে অ্যারোনটিক্যাল সেক্টর থেকে এবং ৩৯.৯% আসে নন অ্যারোনটিক্যাল সেক্টর থেকে। একটি এয়ারপোর্টের মোট রেভিনিউর বেশিরভাগ অংশই মূলত অ্যারোনটিক্যাল সেগমেন্ট থেকে জেনারেট করা হয়। অ্যারোনটিক্যাল সেগমেন্ট মূলত এয়ারপোর্টে একটি প্লেন ল্যান্ডিং থেকে শুরু করে টেক অফ পর্যন্ত উক্ত এয়ারপোর্টে যে সকল সার্ভিস ভোগ করে সেগুলোকে বোঝায়। যদিও এয়ারক্রাফটের ওজনের উপর নির্ভর করে এবং এয়ারপোর্ট ভেদে ল্যান্ডিং চার্জ ভিন্ন হয়ে থাকে। যেমন লস অ্যাঞ্জেলেস ওয়ার্ল্ড এয়ারপোর্টসের রিপোর্ট অনুযায়ী 2022-23 অর্থবছরে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেঞ্জার এবং কার্গো এয়ারপ্লেন ল্যান্ডিংয়ের জন্য ল্যান্ডিং ফি একটি প্যাসেঞ্জার এয়ারক্রাফটের ক্ষেত্রে প্রতি 1000 পাউন্ড ওজনের জন্য $5.83 এবং একটি কার্গো এয়ারক্রাফটের ক্ষেত্রে প্রতি 1000 পাউন্ড ওজনের জন্য $4.24 নির্ধারণ করে দেয়া হয়। এই চার্জের মধ্যে গেট স্পেস, চেক ইন এরিয়া এবং রানওয়ে টাইমের মতো চার্জগুলো যুক্ত থাকে। এছাড়া একটি এয়ারক্রাফট ওজন ও সময়ভেদে এয়ারপোর্টে পার্কিংয়ের জন্য ভিন্ন ভিন্ন চার্জ নির্ধারণ করা থাকে। যেমন লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি 5 লক্ষ পাউন্ডের কম ওজনের এয়ারক্রাফট 3 ঘন্টা বা এর কম সময় পার্কিংয়ের ক্ষেত্রে এয়ারপোর্টকে কোনো চার্জ পে করতে হয় না। তবে একই বিমান 3 থেকে 6 ঘন্টা পার্কিংয়ের জন্য $60, 6 থেকে 12 ঘন্টা পার্কিংয়ের জন্য $97 এবং 12 ঘন্টার বেশি বা একদিন পার্কিংয়ের জন্য $136 পে করতে হয়। অন্যদিকে 5 লক্ষ পাউন্ড বা এর বেশি ওজনের এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রেও 3 ঘন্টা বা এর কম সময় পার্কিংয়ের জন্য কোনো চার্জ পে করতে হয় না। তবে 3 থেকে 6 কিংবা 6 থেকে 12 ঘন্টা পার্কিংয়ের ক্ষেত্রে $97 এবং 12 ঘন্টার বেশি বা একদিন পার্কিংয়ের জন্য $150 পে করতে হয়। অন্যদিকে টেক অফের জন্য এয়ারপোর্টগুলো এয়ারক্রাফটের মোট যাত্রী এবং ব্যাগেজের উপর নির্ভর করে এয়ারলাইন্সগুলোকে চার্জ করে থাকে। এয়ারপোর্টগুলো যাত্রীদের কেটারিং সার্ভিস, এয়ারক্রাফটে উঠানো, ব্যাগেজ হ্যান্ডলিং, ওয়াকওয়ে ব্যবহার, সিকিউরিটি ও চেক ইনের জন্য চার্জ করে থাকে। তবে এসব চার্জ এয়ারপোর্টগুলো যাত্রীদের থেকে আদায় করে না এবং যাত্রীদের টিকিট প্রাইসের সাথে এয়ারলাইন্সগুলো এই চার্জ আদায় করে এয়ারপোর্টগুলোকে পে করে থাকে। এসব সার্ভিসের জন্য এয়ারপোর্টগুলোর স্ট্যান্ডার্ড চার্জ ফিক্স থাকলেও অনেক এয়ারলাইন্সের সাথে এয়ারপোর্টের এগ্রিমেন্ট থাকে। বিশেষ করে যেসব এয়ারলাইন্স নির্দিষ্ট এয়ারপোর্টকে হাব হিসেবে ব্যবহার করে তখন সেই এয়ারপোর্টের সাথে চার্জ নিয়ে নেগোশিয়েট করে থাকে। এছাড়া এয়ারক্রাফটের মেইনটেন্যান্স, সার্ভিসিং, রিফুয়েলিং এর মতো সার্ভিসের জন্য এয়ারলাইন্সগুলো থেকে চার্জ আদায় করে এয়ারপোর্টগুলো। এয়ারক্রাফট মেইনটেন্যান্সের মধ্যে ওয়েস্ট ডিসপোজাল, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা সহ এয়ারক্রাফটের এক্সটেরিয়র ক্লিনিং অন্তর্ভুক্ত। একটি এয়ারপোর্টের নন অ্যারোনটিক্যাল সোর্স থেকে জেনারেটকৃত রেভিনিউর উল্লেখযোগ্য অংশ কার পার্কিং। ফ্রিকোয়েন্ট এয়ার ট্রাভেলাররা সাধারণত এয়ারপোর্টে যাওয়া এবং এয়ারপোর্ট থেকে ফেরার জন্য নিজস্ব ভেহিকেল প্রেফার করে থাকে, যার জন্য বিশ্বের সবগুলো কমার্শিয়াল এয়ারপোর্টই যাত্রীদের কার পার্কিং সুবিধা দিয়ে থাকে। যেমন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে 50,000-এরও বেশি কার পার্কিং ফ্যাসিলিটি আছে। এয়ারপোর্টগুলো সাধারণত শর্ট টার্ম, লং টার্ম, ভ্যালে পার্কিং এবং পার্কিং এরিয়ার দূরত্বের উপর ভিত্তি করে পার্কিং চার্জ নির্ধারণ করে থাকে। সাধারণত শর্ট টার্ম পার্কিং এবং ভ্যালে পার্কিং টার্মিনালের কাছাকাছি এবং লং টার্ম পার্কিং টার্মিনাল থেকে দূরে হয়ে থাকে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে কার পার্কিংয়ের জন্য প্যাসেঞ্জারদের 8 ঘন্টার জন্য সর্বনিম্ন $4 থেকে একদিনের জন্য সর্বোচ্চ $75 পর্যন্ত খরচ করতে হতে পারে। এছাড়া পার্কিং থেকে এয়ারপোর্টের শাটলে করে টার্মিনাল পর্যন্ত যাওয়ার জন্য যাত্রীদের চার্জ করে থাকে এয়ারপোর্টগুলো। এছাড়া এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার জন্য অনেক এয়ারপোর্টেই মেট্রো অথবা আন্ডারগ্রাউন্ড রেল সার্ভিস আছে, যেগুলোতে করে প্যাসেঞ্জাররা একটি শহরের মেইন পাবলিক ট্রান্সপোর্টেশন হাবে পৌঁছে যেতে পারে। যেমন হিথ্রো এয়ারপোর্ট থেকে অপারেট করা হিথ্রো এক্সপ্রেস রেল থেকে এয়ারপোর্টটি 2021 সালে 26 মিলিয়ন পাউন্ড বা $30 বিলিয়ন বেশি রেভিনিউ জেনারেট করেছে।
এয়ারপোর্টের আরেকটি রেভিনিউ সোর্স হচ্ছে রেন্টাল আর্নিংস। বিশ্বের বড় বড় প্রায় সকল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য রেন্টাল সার্ভিস অ্যাভেলেবল আছে। এই ধরনের সার্ভিস সাধারণত এয়ারপোর্টের সাথে যুক্ত কোনো রেন্টাল সার্ভিস কোম্পানি দিয়ে থাকে। কোনো যাত্রী এয়ারপোর্টের নির্ধারিত কোনো কোম্পানি থেকে কার রেন্টাল সার্ভিস গ্রহণ করলে সেখান থেকেও এয়ারপোর্টগুলো আয় করে থাকে। এয়ার ট্রাভেলের ক্ষেত্রে বেশিরভাগ যাত্রী সাধারণত ফ্লাইট টাইমের বেশ আগে এয়ারপোর্টে পৌঁছে যান। সাধারণত ডোমেস্টিক ফ্লাইটের জন্য 1.5 থেকে 2 ঘন্টা এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য 3 ঘন্টা আগেই এয়ারপোর্ট পৌঁছানোর জন্য রেকমেন্ড করা হয়। এদিকে আপডেটেড টেকনোলজির মাধ্যমে এয়ারপোর্টে চেক ইন প্রসেস এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স পূর্বের চেয়ে অনেক সহজ এবং কম সময়ে সম্পন্ন করা যাচ্ছে, যার কারণে যাত্রীরা বেশ লম্বা একটা সময় এয়ারপোর্টে কাটায়। এই সময়টা যাত্রীরা যেন বোর্ড ফিল না করে সেজন্য এয়ারপোর্টের ভেতরে যাত্রীদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটি রাখা হয়, যা এয়ারপোর্টের জন্য একটি রেভিনিউ সোর্স। এই রেভিনিউ সোর্সটিকে মূলত রিটেল আর্নিংস বলা হয়। বিশ্বের বিজিয়েস্ট এয়ারপোর্টগুলো অনেক ক্ষেত্রে একটি শপিং মলের মতো, কেননা এসব এয়ারপোর্ট ফাস্ট ফুড চেইন থেকে শুরু করে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সুশি বারের মতো রেস্টুরেন্টের পাশাপাশি Chanel, Louis Vuitton কিংবা হার্মিজের ফ্যাশন ব্র্যান্ড, ডিউটি ফ্রি অ্যালকোহল ও টোব্যাকো শপ, স্ন্যাক স্টোর, সুভেনির, ইলেকট্রনিক স্টোরের মতো বিভিন্ন রকমের ভেন্ডারের রিটেল স্টোর থাকে। ইনফ্যাক্ট বিশ্বের সবচেয়ে বড় ম্যাকডোনাল্ডসটি জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে অবস্থিত। এই সকল ভেন্ডারদের কাছ থেকে স্পেস রেন্ট হিসেবে এয়ারপোর্টগুলো রেভিনিউ জেনারেট করে থাকে, যা এয়ারপোর্টের রিটেল আর্নিংসের অংশ। এছাড়াও বিশ্বের ছোট বড় সব এয়ারপোর্টে কারেন্সি কনভার্সনের জন্য মানি এক্সচেঞ্জ, বিভিন্ন এয়ারলাইন্সের ইনফরমেশন এবং চেক ইন ডেস্ক থাকে, যেগুলো রেন্ট আর্নিংস এয়ারপোর্টের রিটেল আর্নিংসেরই অংশ। এয়ারপোর্টগুলো সাধারণত যাত্রীদের ট্রাভেল এক্সপিরিয়েন্সকে সমৃদ্ধ করতে এক ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে, যাতে করে যাত্রীরা বারবার এয়ারপোর্টটি ব্যবহার করে। এছাড়া এয়ারপোর্টগুলোতে যাত্রীদের রিল্যাক্সেশনের জন্য বেশ কয়েক ধরনের লঞ্চ ফ্যাসিলিটিও থাকে। এয়ারপোর্টগুলো নিজেরাই অথবা থার্ড পার্টি ভেন্ডাররা এসব লঞ্চ পরিচালনা করে। এসব লঞ্চ স্পেস ভাড়া দিয়েও এয়ারপোর্টগুলো আয় করে থাকে। বিশ্বের বিভিন্ন রিনাউন্ড এয়ারপোর্টগুলোতে সিনেমা হল, সুইমিং পুল, জিমন্যাসিয়ামের মতো ফ্যাসিলিটিও থাকে, যেগুলো এয়ারপোর্টের জন্য রেভিনিউ জেনারেট করে। যেমন কাতারের হামাদ এয়ারপোর্টে প্যাসেঞ্জাররা 175 কাতারি রিয়াল বা $48 বিনিময়ে সুইমিং পুল থেকে শুরু করে জিমন্যাসিয়াম এবং শাওয়ার রুম ফ্যাসিলিটি উপভোগ করতে পারে। হামাদ এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইটের ডিউরেশন 45 মিনিট থেকে 1 ঘন্টা 25 মিনিট হয়ে থাকে। সুতরাং এই সময়ের মধ্যে কানেক্টিং ফ্লাইট প্যাসেঞ্জারদের এন্টারটেইনমেন্টের জন্য এসব সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে এয়ারপোর্টটি রেভিনিউ জেনারেট করছে। এছাড়াও সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট সহ বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে স্পা এবং ম্যাসাজ সেন্টার ফ্যাসিলিটিও আছে। এছাড়া কিছু কিছু এয়ারপোর্ট যেমন জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট এবং আমেরিকার ফিলাডেলফিয়া এয়ারপোর্ট অফিস স্পেস রেন্ট দেওয়ার মাধ্যমেও আয় করে থাকে। তাছাড়া এয়ারপোর্টগুলোতে অনেক বিলবোর্ড, পোস্টার সহ ডিজিটাল অ্যাডবোর্ড থাকে, যেগুলোতে অ্যাড প্লেসমেন্ট বিক্রি করেও এয়ারপোর্টগুলো রেভিনিউ জেনারেট করে থাকে।